আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কেরিয়ার নিয়ে এত চিন্তা করতে হয় নাই। আমরা জাস্ট স্কুলে যেতাম, কলেজে যেতাম, পড়ালেখার উপর ফোকাস ছিলাম। তো এমন একটা পর্যায়ে আসতে হয় আমাদের যে বয়সটা যখন একটু হয়ে যায় তখন দায়িত্বটা আমাদের উপরে কিছুটা চলে আসে পরিবার থেকে। তো তেমনই মানুষ পড়াশোনার পাশাপাশি যখন ইউনিভার্সিটিতে থাকে বা অনেকে দেশের বাইরে গিয়েও পড়ালেখা করতে চায়। সো দুই ক্যাটাগরি মানুষ থাকে। অনেকের পার্সপেক্টিভ থাকে যে আমি বিদেশে গিয়ে পড়ালেখা করবো, বিদেশে সেটেল হব। তো এর মধ্যেও অনেকে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পারপাসে মানুষ বিদেশে যায়। কেউ বেশি একটু ইনকাম করার জন্য, কেউ তাড়াতাড়ি সেটেল হওয়ার জন্য। সো এর মধ্যে আমার মেইন ইন্টেনশন ছিল আমার সেটেল হওয়া ফার্স্টে। কারণ হয়তো দিন শেষে এখানে আপনি টাকা পয়সা শুরু থেকে কামাইতে পারবেন, বাট এমন এমন কান্ট্রিতে আপনি থাকবেন যে টাকা পয়সা আপনি কামাইতে পারবেন, বাট কাগজটা বা পেপারস যেটা বলে আপনার রেসিডেন্স কার্ড, সেটা আপনার পাওয়াটা টাফ হয়ে যায়। সো সেটার জন্য আপনাকে লং লং ওয়েট করতে হয়। আমি বিশ্বাস করি যে ফার্স্টে যদি আমরা পেপারসের দিকে ফোকাস দিই তাহলে হয়তো বেস্ট একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। আপনার কাছে যখন পেপারস হবে আপনার কাছে তখন ওই দেশের রেসিডেন্সের মতো আপনার কাছে সব কিছু রাইট থাকবে। তখন আপনার ইনকামের অপরচুনিটি অনেক বেশি থাকবে। যেমন ইউকেতে কথা বলি, আমি ইউকেতে ছিলাম 1.5 বছর। সো ইউকে থাকাকালীন আমি বুঝতে পারছি সেখানে আপনি ইনকাম করতে পারবেন, বাট নট ইন দ্য বিগিনিং। যদি আপনার লাক ভালো থাকে বা আপনার পরিচিত এমন কেউ থাকে যে আপনি গিয়ে সাথে সাথে জব করতে পারবেন, সো এরকম। বাট সেখানেও অনেক কিছু আপনার রিকোয়ারমেন্টস ফলো করতে হয় আপনার। যেমন স্টুডেন্টদের কথা বলি, ওরা লিগালি 20 আওয়ার্স করতে পারবে স্টাডি চলাকালীন। তো স্টাডির বাইরে আপনি ফুল টাইম করতে পারবেন। সো স্টাডি চলাকালীন 20 আওয়ার্স যে মানুষ করে, সো ওইটাতে তার কি পার্ট টাইম কাজ করতে হয়। পার্ট টাইম কাজ করে তার লিভিং কস্ট, থাকা খাওয়া, মানে সব কিছু হয়ে যায়। বাট যে টিউশন ফির কথা বলতেছে আমরা, সেইটার জন্য অন্য উপায় বের করতে হয়। অন্য উপায় বলতে এখানে আমি বলতেছি না, এটা আপনারাও বুঝে নেন যে অন্য উপায়ে অন্যভাবে তারা এখান থেকে টাকা উপার্জন করে বিদেশে থেকে। শুধু ওই দেশ না, অন্যান্য ইউরোপিয়ান বলেন, ইউএসএতে বলেন, আপনি অস্ট্রেলিয়া বলেন, কানাডাতেও বলেন, প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে করে। আর যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করছে তাদের বিষয়টা আলাদা। সো আমি বলতেছি মিডল ক্লাস নিয়ে। সো এখন বলি আমি কেন মুভ করছি ইউকে থেকে পর্তুগালে। সো আমার বিষয়টা হলো, আমি দেখলাম ইউকেতে আমি থেকে কোনো লাভ হবে না। কারণ সেখানে আমার যদি পেপারস নিতে হয়, রেসিডেন্স কার্ড নিতে হয় দেশের, প্রায় আমাকে স্টুডেন্ট হয়ে মানে স্টুডেন্ট রোড হিসাবে আমাকে 10 ইয়ার্স সেখানে থাকতে হবে। 10 ইয়ার্স পরে আমি অ্যাপ্লাই করতে পারবো। সো অনেক একটা বড় সময়। সো আমি আর বেশি টাইম নষ্ট করতে চাই নাই। আমি চেষ্টা করছি যে এমন কোন কান্ট্রি আছে যে আমাকে তাড়াতাড়ি রেসিডেন্স কার্ড দিবে। সো আর ওই রেসিডেন্স কার্ড দিয়ে আমি ওই দেশের প্লাস অন্যান্য কান্ট্রির বা যদি মুভ করতে চাই মুভ করতে পারবো কি না, এরকম, বা মানে বেনিফিট পাবো কি না, মোস্টলি সেটা আর কি। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে পর্তুগাল এমন একটা কান্ট্রি যেটা আপনাকে খুব ইজি না, বাট আদার কান্ট্রিজ থেকে অনেক ইজি আপনাকে ডকুমেন্টসটা দেয় ওরা। যেমন এই দেশে এমন দেশ, এটা আপনার লিগাল বলেন আর ইলিগাল বলেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য জাস্ট কি, লিগালরা 6টা ট্যাক্স দিলে, এটা এখনকার মধ্যে চলতেছে আর কি, লিগালরা 6টা ট্যাক্স দেওয়ার পরে তারা লয়ার ধরে তারা আবেদন করতে পারবে রেসিডেন্স কার্ডের জন্য। আর ইল্লিগাল যারা, তাদের মাস্ট বি 12টা ট্যাক্স দেওয়াই লাগবে, এরকম। এটা বর্তমানে চলতেছে। আমি আজকে রেকর্ডিং করতেছি জুন মাসের 13 তারিখ। এখন আপাতত যারা ভিজিট ভিসা অথবা যে কোনো ভিসা নিয়ে আসছেন, যে কোনো বলতে স্টুডেন্ট, ওয়ার্ক আর ফ্যামিলি ভিসা বাদে অন্য যে কোনো ভিসা নিয়ে আপনি এখানে আসছেন, আপাতত সেফ এন্ট্রি ক্লোজ, কেউ আপনারা পেপারস নিতে পারবেন না।
আর ইলিগালদের কথা তো বাদই দিলাম, তারাও পারবে না, কারণ এখন এন্ট্রি যদি না করতে পারেন আপনি ডকুমেন্টস কীভাবে নেবেন। আমি ইউকে থেকে এখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি। আমি আমার সেনজেন ভিসা আছে 2বার নেওয়া হয়েছিল। প্রথমবার ফিনল্যান্ডে নিয়েছিলাম, নিয়ে আমি ফিনল্যান্ডে 2 দিন ঘুরে আসছি, এসে ব্যাক করছি ইউকেতে। দেন আবার 2 মাস পরে আমি আবার ফিনল্যান্ডেরই নিয়েছি ভিসা। ইউরোপের 27টা কান্ট্রির মধ্যে যে কোনো একটা ভিসা নিলে আপনি 27টার মধ্যে আপনি ভিজিট করতে পারবেন। সো এরকম ছিল। তো আমি ফিনল্যান্ডের আবার নিছি, বাট কারণ কি, আমি ফিনল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাইতেছিলাম অ্যাভেলেবেল তখন, এর জন্য ফিনল্যান্ডের নেওয়া। তো ইট ডাজেন্ট ম্যাটার যে আপনার পর্তুগাল আসলে আপনার পর্তুগালেই নিতে হবে এমন কোনো না। পর্তুগালের ডিরেক্ট ফ্লাইট নিয়ে আমি চলে আসছি এখানে। তো আসার পরেই আপনার প্রায় 1 মাসের মতো লেগে গেছে আমার সব কিছু রেডি করে, পেপার সেপার রেডি করে দেন আমি এন্ট্রিটা করে ফেলি। দেন আল্লাহর অশেষ শুক্রিয়া যে আমি এন্ট্রি করার আপনার প্রায় 10 দিন, মেবি 10 দিনের মধ্যে ক্লোজ হয়ে যায়। বাট যারা এন্ট্রি করে ফেলছে তারা আগের নিয়ম অনুযায়ী ডকুমেন্টস সব কিছু পাবে। বাট এরপর থেকে যারা আসবে শুধু স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা অ্যান্ড ফ্যামিলি ভিসা, এই 3টা ক্যাটাগরি ছাড়া আপাতত পেপারস নেওয়া যাবে না। আর বিজনেস ভিসাটা বলতে পারি না। এখন বলি কতটুকু সময় লাগতে পারে আর এখানে সুযোগ সুবিধা কেমন। এখন সময়ের ব্যাপার হলো, এখন আমি আসছি লিগ্যালভাবে আসলে অবশ্যই একটু না একটু প্রায়োরিটি থাকবেই। সো আশা করি অবশ্য ইনশাল্লাহ টার্গেট আছে 1 বছরের মধ্যেই পেপারস পাবো ইনশাল্লাহ। তারপরও সৃষ্টিকর্তাই জানে যে কখন দিবে বা আমার কপালে কি আছে। তো বাট ইনশাল্লাহ সেইভাবে এই দেশে লিগালভাবে থেকে লিগাল ওয়েতে কাজ করে সব কিছু কমপ্লিট করতে চাই, এটাই। আর এখানে সুযোগ সুবিধা বলতে এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন অন্যান্য ইউরোপদের মতো। বাট এখানে সবচেয়ে মেইন খারাপ দিকটা হলো কালচারটা একটু পুর টাইপের, আপনার মানে ফিল লাইক বাংলাদেশ লাগে। ইনকামটাও এখানে প্রায় অন্যান্য ইউরোপ থেকে প্রায় একদম সর্বনিম্ন এরকম। এখন বেসিক স্যালারি হলো 820 ইউরো, যেটা আপনি 40 ঘন্টা লিগালি কাজ করে, সপ্তাহে 40 ঘন্টা করে কাজ করলে মাসে আপনার 820 আসে। এটাই এখানে সবচেয়ে ভালো দিক হলো আপনার এখানে ওয়েদার, মারাত্মক সুন্দর ওয়েদার। এখানে আপনি আসলে বুঝতে পারবেন। ভিডিওটা বেশি লং করব না, আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমি যেন এখানে ঠিকভাবে থাকতে পারি, সব কিছু ঠিকভাবে করে যেতে পারি। আর ইনশাল্লাহ এখন এই দেশে যখন আসছি, এই দেশ রিলেটেড নিয়ে আমার অথবা ব্লগ অথবা কোনো নিউজ থাকলে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এর জন্য সবাই আমার সাথে থাকবেন, কিপ সাপোর্টিং মি অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিওয়ান আমার সাথে সময় দেওয়ার জন্য।